সুস্থতা এই দলটা একদিন করেছিলেন, তার মহাসচিব ছিলেন। আজকে ভোট বিপর্যয়ের পর ভোটে হার জিত থাকতেই পারে, কিন্তু যেভাবে দলের পুরনো নবীন সবাই ভেঙে ঋতব্রত শিবিরে চলে যাচ্ছে, এবং তাতে চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্র, অনুব্রত মণ্ডল, এই এটাকে এই মানে কি বলবেন, কালীঘাট তৃণমূল বলছে এটা বেইমানি। কিভাবে দেখছেন এই ভোট বিপর্যয়ের পর? না, আমি প্রথম কথা বলবো যে দেখ, আমি প্রথম থেকেই বলে এসেছি, আমি যখন জেলে আমার প্রায় যেতে হলো, আমি এখনো মনে করি ওটা ষড়যন্ত্র হয়েছে। এখন দলের লোকরাই ষড়যন্ত্র করেছে। তার থেকে আইপ্যাক বাদ যায় না, অভিষেক বাদ যায় না। আমি প্রথম দিন থেকেই বলছি, আজও তাই বলছি। কিন্তু দিদি তো কালকেও দেখলাম মদনের ব্যাপারে বলেছে এটা বাহানা। এই মনের মধ্যে যদি এই যুক্তিকে দলনেত্রী বহন করেন, তাহলে এ দল কোনোদিন টিকবে না। না না, উনি বলছেন তো যে এগুলো সব বাহানা। যারা ছেড়ে যাচ্ছে, অভিষেক বাঘ আগে ছিল কেষ্ট বাঘ, এখন কেষ্ট থেকে ট্রান্সফার হয়ে অভিষেক হয়েছে বাঘ। এই ধরনের আমার মনে হয় যে আসলে কাঠপুতলি, আর কিছুই নয়। যদি তাই হতো, যদি লিডারশিপ দিত। দেখো, চেঞ্জে আসলো দলে কবে থেকে? 2011 প্রথম দিক থেকে। আমরা জয়ী হলাম। আমার সেদিন খুব ভালো মতন মনে আছে, আলাদা একটা স্টেজে আমি আর সুব্রত বক্সী বৃষ্টিতে ভিজছি, আর স্টেজের পাগড়ু নাচ চলছে, কুণাল ঘোষ অ্যানাউন্স করছে যুবা গঠন হলো। সেদিন থেকেই কিন্তু তৃণমূলের পতন যাত্রা শুরু হয়েছে। শুভেন্দুকে সেদিনকে সরিয়ে দিয়ে বা প্যারালালি বৈজ্ঞানিক চর্চা করবার জন্য, অভিষেককে তুলে আনার জন্য, বাংলার কাছে যুবর মুখ হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য যুবার তৈরি হলো, এবং শুভেন্দু অধিকারীকে যথাযোগ্য সম্মান থেকে বঞ্চিত করা হলো। প্রথম তো সেদিন থেকেই শুরু হয়েছে। আমি ভাবতাম বোধহয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না যে তৃণমূলই আমার পরিবার, তাতে আমি বিশ্বাস প্রথম থেকে আজও পর্যন্ত করে আসছি, কিন্তু ঠকেছি। অন্যেরা কেন চলে গেল তাদের কাছে তাদের ব্যাখ্যা আছে, বা চলে যাচ্ছে কেন তাদের কাছে তাদের ব্যাখ্যা আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো ভাবতে হবে যে অন্যেরা চলে যাচ্ছে কেন। অন্যেরা চলে গেল যেমন একটা মানুষের কাছে, কর্মীদের কাছে একটা বিরূপ মনোভাব বহন করছে, তেমনি এটাও ভাবতে হবে নেত্রীকে যে কেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তাদের এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মীরা তারা চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে এটা তো ভাবতে হবে তাকে, প্রথম কথা ভাবতে হবে। এবং এই ভাবনাটার প্রধান প্রত্যেকেই বলছে যে অভিষেক ইজ এ ফ্যাক্টর। অভিষেককে তুলে এনে মাঝখানে নৈবেদ্যের কলা করার চেষ্টা, এটা সফল হয়নি, মানুষ গ্রহণ করতে পারেনি। চাল চলনে নেই, ক্যামাক স্ট্রিটের সংস্কৃতিতে নেই, অন্যদেরকে পুলিশ দিয়ে ঠান্ডা করবা, প্রশাসন দিয়ে ঠান্ডা করবার চেষ্টা। অর্থাৎ নেত্রীর ক্ষমতাটাকে নিজের ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত করবার যে চেষ্টা অল্প বয়সেই ছেলেটা করলো, এবং ওর মাথাটা খারাপ করলো কিন্তু আইপ্যাক, এরা মিলে যা করলো, এবং সেটাকে আরও প্রতিষ্ঠিত করলো দিদিমণি নিজে। তিনি যদি এটা বাধা দিতেন তাহলে এই অবস্থা হতো না। তাহলে যারা ছেড়ে যাচ্ছে, সব লোকে বলছে যে যে সময়ে তারা ভোট বিপর্যয়ের পর ছেড়ে যাচ্ছে এরা সবাই বেঈমান। আপনি মনে করেন না যে তারা পুরোটা বেঈমান নয়? এদেরও না, আমি মনে করি না যে তারা সবাই বেঈমান।
সবাই এই এই আতঙ্কে ভুগছে যে দল তাদের পাশে দাঁড়ায়নি, যেমন আমি আতঙ্কে ভুগেছি। দল তো আমার পাশে দাঁড়ায়নি। শিক্ষায় যদি দুর্নীতি হয় তাহলে তার থেকে তার বাইরে কি মন্ত্রিসভা চলে যায় নাকি? মন্ত্রী হিসেবে শিক্ষার আমার কি দরকার, এই প্রয়োজন ছিল? চাকরি যদি কোথাও চুরি হয়ে থাকে তা তো প্রশাসন ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের, তাহলে তা করলো না কেন? কেন 26,000 লোকের চাকরিটা অযথা কেটে গেল? কেন ক্যামাক স্ট্রিটে চাকরিহারাদের মিছিল হবে? পার্থ চট্টোপাধ্যায়কে কেন জেলে যেতে হয়েছিল? ষড়যন্ত্র, কার ষড়যন্ত্র? দলেরই একাংশের, এবং আইপ্যাক মিলে করেছে এটা। পরিকল্পিতভাবে আমাকে জেলে পাঠানো হয়েছে। অভিষেকের পেছনে নিশ্চয়ই একটা হাত, নিশ্চয়ই একটা হাত। যদি বলেন যে কেন সেদিনকে বলিনি, সেদিনও বলেছি। আপনি মনে করে দেখুন যে আমি ষড়যন্ত্রের শিকার। আমি বেরিয়ে এসে বলেছিলাম যে আনুগত্যের পুরস্কার পেলাম, মনে করে দেখুন। তো আমি আজকে তার নতুন এই এক দঙ্গল লোক যখন বলছে তখন তার মধ্যে গলা মেলাতে চাই না। আমি তো তাই সে জিনিস নই। কিন্তু ঘটনাটা হচ্ছে, শিক্ষায় যদি কোনো বেনিয়ম হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, প্রশাসন তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তিনি সেটাকে আটকালেন না কেন? 21শে জুলাই আমি মঞ্চে সঞ্চালনার কাজ করলাম, আর 22শে জুলাই সকালবেলায় আমার ইডি বাড়িতে চলে আসলো। রাজ্য সরকার কিছুই জানে না। ইসিআইআর জুন মাসে তৈরি হয়েছিল, এই এই রাজ্যে তার ডায়েরি হয়েছিল, কিছুই জানে না। বলি দেওয়ার চেষ্টা যদি কেউ করে তার প্রতিবাদ হবেই। আমি দেখছিলাম যারা এই যে কচি কাঁচা ছেলেরা যারা ইয়েতে গিয়ে টিভিতে গিয়ে পার্থ চ্যাটার্জি আবর্জনা মুখ তমুক বলেছিল, তারাই দলটাকে আজকে আবর্জনায় নিয়ে গেল। নিয়ে শুধু গেল না, ডাস্টবিনে ফেলে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বারবার, একবার খবর পর্যন্ত নেয়নি। কি আশা করো বলো তো? কি আশা করো? একবার খবর নিয়েছে? শরীর খারাপ হয়েছে দেখতে গেছে? সবার খবর নিয়েছে। যার প্রয়োজন যাকে তার নিজের, তার জন্য ছুটে গেছে। আইপ্যাকের অফিসে দৌড়ে গেছে, নিজাম প্যালেসে দৌড়ে গেছে, রাজীব কুমারের জন্য দৌড়ে গেছে। আর যে তোমার মহাসচিব, তাকে গ্রেপ্তার করা হলো, তুমি তার জন্য কিছু করলে না। তাকে দোষী সাব্যস্ত করে তুমি বাঁচবার চেষ্টা করছো। সময় আসলে বোঝা যাবে যে অর্থটা কার, টাকাটা কার, সেটা নিশ্চয়ই আসবে প্রশ্ন। এখন ট্রায়ালে আছে, বিচারাধীন আছে, অন্যদের মতন তারা আমি বলতে পারি না যে 3 কোটি টাকা করে মাসে দিতাম। এই যে কাল অনুব্রত বলল, আমি তো দেখতে চাই একটা উত্তর আসুক অভিষেকের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যে কেষ্ট যেটা বলেছে সেটাকে খণ্ডন করুক, বা কেষ্ট ছাড়া সকলেই যেটা বলছে খণ্ডন করে। একটা অর্থনৈতিক পাহাড় তুলেছে। কে তুলেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার কে তুলবে? আবার তোলার আবার কি আছে? আর অভিষেক একা তো তোলেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছাড়া সে তুলতেই পারত না। তো আমি আজও বলছিলাম যে মানুষ তো ভুল করে। যেমন আমাকে খাড়া করেছে শিক্ষায়, আমি শিক্ষামন্ত্রী হিসেবে, আমি তো 5টা দপ্তরের মন্ত্রী ছিলাম, আর 4টে দপ্তরে তো খাড়া করতে পারিনি। শিক্ষায় খাড়া করলো কেন? শিক্ষায় ইন্টারেস্ট ছিল। যেখান থেকে অর্থ তোলা যাবে, সে কয়লা হোক, বালি হোক, গরু হোক,
মদ বিক্রি হোক, রাজস্ব আদায় হোক, যেখানেই হোক, যেখানেই অর্থের গন্ধ আছে সেখানেই তিনি উপস্থিত। কে? সেনাপতি। এখন সেনাপতিকে দোষ দিয়ে লাভ হবে কী করে? আমি যদি 160 কোটি টাকার একটা কপ্টার কিনে ফেলি, সেটা তো দল না জেনে তো কেনেনি, নিশ্চয়ই সমর্থন ছিল, এবং সেই চার্টার করে ঘুরে বেড়াবে। আমি জীবনে হেলিকপ্টার চড়িনি, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো বলছি যে শুভেন্দু অধিকারী, তার পারিবারিক যে আর্থিক অবস্থা, তাতে তো সে অনেক বড়ভাবে জীবনযাপন করতে পারত। সে তো সেভাবে জীবনযাপন করেনি। ওই কোলাঘাটে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু খেয়ে চলে যায়, এই তো তার জীবনযাপন। আসল কথা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতেই শেখাতে পারেনি তার সংস্কৃতি, তো সে আমাদের কাছে সংস্কৃতির কাছে আশা করবে কী করে? তাই তাকে লোকে ধরে রাখতে পারেনি। সে যদি রাস্তায় নেমে সহকর্মীদের পাশে দাঁড়াতো, তাহলে সহকর্মীরা তার পাশেই থাকতো। কালকে একটা কথা শুনে আমি খুবই দুঃখ পেয়েছি, যে মদনের ব্যাপারে বলছে কি লাগেজ ফাগেজ নিয়ে চলে যাও। এটা কি? এটা একটা কথা হলো সহকর্মীর? অ্যান্ড দ্যাট টু মদন মিত্রের মতন একজন লোককে। আমি মদনের যে সমস্ত কথাই যে একটা মহাভারতের মতন তা তো মনে করি না, কিন্তু এটা তো মনে করি মদন মিত্রের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে এই দলে, এই দল গঠনে। তো সবাই তো চলে যাবেই যদি তুমি ছাতা না ধরো। ছাতাটা যদি শুধু অভিষেকের মাথায় ধরে রেখে দিয়ে তুমি বলো ওই বাঘ আর অন্যরা সব বেড়াল, তারা বেড়ালরা তো চলে যাবেই। বাঘের ভয়ে তো বেড়ালরা চলে যাবে, বেড়ালরা থাকবে কি করে? আর একটা কথা বলি যে পার্থদা, আপনিও বিরোধী দলনেতা ছিলেন এবং সেখান থেকে সিঙ্গুর নন্দীগ্রাম এই আন্দোলনের সময় আপনি বিরোধী দলনেতা, এবং আজকে এই যে একটা তৃণমূল ভেঙে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে যে একটা গ্রুপ তৈরি হয়েছে নবতৃণমূল, এর রাজনৈতিক ভবিষ্যৎ কি বলে মনে করেন? শুভেন্দু যদি ছাতা ধরে তাহলে থাকবে, নাইলে হবে না। একজনকে তো ছাতা ধরতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভালো ছেলে, নিঃসন্দেহে পড়াশুনো জানা ছেলে, পড়াশুনো করা ছেলে, কিন্তু সাংগঠনিক শক্তি তো তার নেই। বুদ্ধবাবু পছন্দ করতো, তাই রাজ্যসভায় গিয়েছিল। আমি কোনো ব্যক্তিগত আক্রমণ কাউকে কোনোদিন করি না, আজও করব না, কিন্তু কমিউনিস্ট পার্টি করা ছেলে, তার মধ্যে তো একটা সাংগঠনিক নিয়মাবর্তিতা আছে। কিন্তু সে তো আর এই দল চালাতে পারবে না, সে শিখণ্ডী একটা। এ যদি ছাতা, নিশ্চয়ই কেউ না কেউ পিছনে আছে ছাতা ধরবার। যদি শুভেন্দু ধরে থাকে তাহলে কিছু দূর চলবে। আবার শুভেন্দু কতদিন ধরে রাখতে পারবে সেটাও আবার একটা প্রশ্ন। কালীঘাট তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন? মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও যদি মনে করি, আমি বলছি বারবার যে আমি একটা কথা দেখলাম যে এখন উনি করছেন, উনি সভাপতি নিজেই হয়েছেন। আমি প্রথম দিন থেকেই তাই বলছিলাম। আর দ্বিতীয়ত, অভিষেকের যে এই কর্মকাণ্ডের মধ্যে দলকে না আনা, অভিষেকের বিষয়গুলো সেবাশ্রয়, এটা খুলতে দিয়েছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায় জানতো না যে সেবাশ্রয় করছে? স্বাস্থ্য দপ্তর থাকতেও সেবাশ্রয়, তার মানে স্বাস্থ্য দপ্তর ফেল করেছে বলেই সেবাশ্রয়ের দরকার হয়েছে। কম্পিটিশনটা তো তিনি নিজেই এনেছেন নিজের দলে। এবং আমি যা বলবো যে একটা সময় কোথাও কোথাও শুনতাম যে জাতীয় কংগ্রেসে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার কেউ কেউ হয়েছিল বলে ইন্দিরা গান্ধীর সময় খারাপ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু সেই একই অবস্থা। আনকনস্টিটিউশনাল পাওয়ারকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আর ফেরার কোনো রাস্তা নেই। কখনো তাকে নিশ্চয় মানে আবার
আপনারা বারবার কেন একটা নাম বলেন অভিষেককে, ওকে পপুলার করছেন কেন যাবো না? সে তো এগুলো করেছে, তাই জন্যে তাকে যে পানিশ করতে হবে আমি তো বলছি যে তাকে সরিয়ে রেখে দাও, কিছুদিন ধরে সরিয়ে রেখে দাও, নিয়ে অন্যদের নিয়ে কথা বলো। আমি আজও মনে করি যে যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে অনেক পুরনো সহকর্মীরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় সমবেত হবে। অভিষেককে সরাতে হবে। সরাতে হবে মানে না, তাকে কর্মকাণ্ড থেকে সরাতে হবে। আমি দল থেকে সরাতে হবে এ কথা বলছি না, আমি শুধু বলছি তাকে কর্মকাণ্ড থেকে সরাতে হবে। এবং এই কর্মকাণ্ড থেকে যে সরানোর জন্য তিনি এটাকে পুরস্কৃত করবার যে চেষ্টা করছেন, তার বদলে তাকে তিরস্কৃত করবার প্রয়োজনীয়তা ছিল, আছে, থাকবে। এবং যতদিন তা না হবে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে পারবে না। তৃণমূল কংগ্রেস কি শূন্য হয়ে যাবে নাকি? না, কোনোদিনই কোনো পার্টি শূন্য হয়নি। রাম চ্যাটার্জির পার্টিও কি শূন্য হয়েছে? শূন্য হয়নি। একটা 41% ভোট পাওয়া দল 3 মাসের মধ্যে শূন্য হয়ে যাবে, এটা একটা ভেবে তো কোনো লাভ নেই, এটা ভাবাটা খুব ভুল। কিন্তু যে অন্যায়গুলো দিনের পর দিন হচ্ছে সেগুলোকে কীভাবে মানে বলো? আমি কি করে মানি যে আমি দলের জন্য সব কিছু করলাম, দলের তহবিল জোগাড় করে করে জেলায় জেলায় দিলাম, পতাকা কিনে দিলাম, নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে নাকি? নাকি আমি চাটার চেপেছি? নাকি আমি যে ক্লাসে গেছি? না আমি এখান থেকে উত্তরবঙ্গে যাওয়ার সময় দলের তহবিল থেকে টাকা নিয়ে গেছি? আমার একটা কর্পোরেট জীবন, আমার সমাজে একটা প্রতিষ্ঠা, তাকে চুরমাচার করে দিল। যদি কেউ করে থাকে দল তো তার পাশে এসে দাঁড়াবে, তদন্ত করবে। দল প্রথম দিনই বলে দিল হয়ে যায়, কার থেকে নামিয়ে দিল, অর্থাৎ আমার দায়িত্বটা তোমার ঘাড়ে চাপলো। এই যে শিফটিং অফ রেসপন্সিবিলিটি, এই করতে করতেই কিন্তু আজকে সমস্ত লোক চলে গেল। কালকে অনুব্রত মণ্ডল, আমি শেষ, আপনাকে আর বেশি বলাবো না। না না না, বলাও। আমি প্রথম কথা বলছি, শিক্ষা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত আমি চাই। শুধু তদন্ত চাই না, কেন 26,000 লোকের চাকরি গেল, কেন সহমত হতে পারল না সরকার, কেন তাদের স্বার্থকে দেখা হলো না, আমাকে বন্দুক দেখিয়ে করবার চেষ্টা হচ্ছিল, কেন আমি তখন ভিতরে ছিলাম বলে। আমি যদি বাইরে থাকতাম আমি তাদের দিকে কথা বলতাম, আমি সুযোগ নিতাম। আমি তখন তো শিক্ষামন্ত্রী নই, সবাই বলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, আমি কি করে শিক্ষামন্ত্রী ছিলাম? আমি তখন শিল্পমন্ত্রী। আমার সময়ের কথা বলছি, আমার সময়ের আগেও তো বার্ত বসু শিক্ষামন্ত্রী ছিল। এক কথা হচ্ছে ষড়যন্ত্রটা সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক মিলে করেছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, কিন্তু আপনার ঘাড়ে গোটা দোষটাকে চাপানো হলো। না, চাপানো হলে চাপবে না, না মানে এটাই তো আপনি বলছেন। না না, নিশ্চয়ই, যেমনভাবে অন্যের গাড়ি চাপানো হচ্ছে। আজকে এ মুখ খুলছে, কালো মুখ খুলছে, আমি মুখ খুলিনি তাই, কিন্তু আমি মুখ তো খুলবই। এটা তো শিক্ষা নিয়ে তদন্ত তো হয়েছে, মানে কি তদন্ত হয়েছে? কি তদন্ত হয়েছে? ক্যামাক স্ট্রিটের তদন্ত? ক্যামাক স্ট্রিটে কেন যাবে চাকরিহারারা? ক্যামাক স্ট্রিট কে? তা তো বিকাশ ভবনে যায়নি, তা তো নবান্নতে যায়নি, তা তো কালীঘাটে যায়নি। ক্যামাক স্ট্রিট তাদের কি দেবে? ক্যামাক স্ট্রিটের কি পাওয়ার আছে, মিনিস্টেরিয়াল পাওয়ার আছে যাতে তারা তা দেবে? তুমি একবার গিয়ে কোর্টে বলছো যে এরা টেন্টেড, আবার আরেকবার গিয়ে বলছো না পুরোটা টেন্টেড না। তুমি কাউকেই সামলাতে পারলে না।
জেলায় জেলায় যারা চাকরি পেয়েছে তাদের নামে লিস্ট করে দেখলেই তো বোঝা যাবে কোনটা সেনাপতি আর কোনটা সেনাপতি না। চাকরি যোগ্যরা পেয়েছে, তার সঙ্গে কিছু অযোগ্য লোকরা ঢুকে গেছে, তাহলে তো এসএসসিকে ধরতে পারত। এই অযোগ্য রাজ্যে ঢুকলো, এটা এই যে এসএসসিকে ঢুকতে পারত তো, এটার সঙ্গে মন্ত্রীর কি সম্পর্ক হলো? মন্ত্রীকে খাড়া করা হলো কেন? মন্ত্রী তো সইও করেনি, মন্ত্রী তো এই প্রতিষ্ঠানের প্রধানও নয়, এটা স্বয়ংশাসিত একটা প্রতিষ্ঠান, তাদেরকে ডেকে কথা বলতে পারত। তাদেরকে সরিয়ে রেখে আরেক পক্ষকে এনে একটা তদন্ত করা, আর দলের বিরুদ্ধে তদন্ত, দলের এক মন্ত্রী আছে আরেক মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছাড়া হতে পারে না। আমি এতদিন বিশ্বাস করিনি, এখন বিশ্বাস করছি যখন দেখছি সমস্ত সহকর্মীরা তাকে ছেড়ে চলে যাচ্ছে। আপনার পরিণতির জন্য তাই মমতা বন্দ্যোপাধ্যায়? আমার পরিণতির যাই জন্যে কে, আগে পরিণতিটা ঠিক হোক। আমি তো মনে করি না যে আমি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত কোনো দিন ছিলাম। আমার এই অঞ্চলের কোনো লোকও তা বলতে পারবে না, অতি বামপন্থীরা পর্যন্ত বলতে পারবে না যে আমি অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু অন্যায়কে সহ্য করেছি এটা বলবে, বলছে। যে সমস্ত এমএলএরা আছে তারা নিজেরাও জানে কি ঘটনা ঘটেছে। আমি খুব পরিষ্কার ভাষায় বলছি, দিদি, আমি শিক্ষার সঙ্গে কোনো বেনিয়ম কোনো কিছু মন্ত্রী হিসেবে যুক্ত ছিলাম না। আরও বলছি সোজা কথায়, আপনি শুনুন, যে এটি এসএসসি, এটি স্বয়ংশাসিত সংস্থা, তার সভাপতি মনোনয়ন করেন গভর্নর এবং আপনারা মন্ত্রিসভা, তার বোর্ড মেম্বারও তারা। সেখানে মন্ত্রীর কোনো রোল নেই, অথচ মন্ত্রীকে খাড়া করলেন। মন্ত্রীকে খাড়া করে কাকে বাঁচাতে? ইয়েকে, সেনাপতিকে বাঁচাতে গিয়ে প্রায় প্রতিটি দপ্তরের ফাইল কেড়ে কেড়ে দেখত। কে? অভিষেক, আইপ্যাক, দপ্তরের ফাইল তারা হ্যাঁ। আপনারা খবর দেখুন, সেলিম কি করত, সেলিমের কি কাজ ছিল? ওয়েবেলের চাকরি তো ওয়েবেল দিত, তো সেলিমের কি কাজ ছিল? পিবি সেলিম। পিবি সেলিম। আমি কোনো তর্কের মধ্যে যাচ্ছি না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সোজা কথা বলছি, আমি বাহানাও দেখাতে চাচ্ছি না। আপনি এটা বুঝুন যে এই লোকটা দিয়ে এই পর্যন্ত কাজ করা সম্ভব, কিন্তু এই লোকটাকে দিয়ে যদি আপনি আরও বেশি লোক কাজ করাতে চান, বেশি লোককে ছেড়ে দিয়ে, তাহলে দল কোনোদিন টিকবে না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে অনুব্রত মণ্ডলকে কালকে দেখলাম চিৎকার করে বলছেন যে আমি জেলে গেলাম কেন? অভিষেকের জন্য। পার্থ চট্টোপাধ্যায় কি? আমি এই কথাটা অনেক দিন আগে বলেছি, এখন পরে বলছি। জেলের মধ্যেই অনেক সহকর্মীরা আছে যারা এককালে তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করেছে, তাদেরকে গাঁজা কেস দিয়ে, এ কেস দিয়ে, ও কেস দিয়ে ধরিয়ে রেখে দিয়ে সাংঘাতিক ক্রিমিনাল মাইন্ডেড। কে? অভিষেক। এখন এই ক্রিমিনাল মাইন্ডেডটা যাত্রার জন্য কি অভিষেক দায়ী? অনেকাংশে। না, এটা একটু সেন্টেন্স করে বলুন। না না, কেন সেন্টেন্স করে বলতে হবে? সবাই মিলে থাকলে শুধু একজনকে বলতে হবে, এর মানেটা কি? আর ও দায়ী থাকলে জানে অন্যেরা দায়ী না? অন্যরা মানে মমতা বন্দ্যোপাধ্যায়? নিশ্চয়ই। আমি তো মন্ত্রী ছিলাম, আপনি আমাকে পাশে দাঁড়াবেন না? আপনি পুলিশ কমিশনারের পাশে দাঁড়াবেন ডায়েরি হারিয়েছে বলে? আপনি আইপ্যাকের অফিসে চলে যাবেন সমস্ত রিপোর্ট নাকি চুরি হয়ে যাবে বলে? আপনি নিজাম প্যালেসে চলে যাবেন অন্যরা ইডি ডেকেছে বলে? আপনি ডাকবেন না? আপনি বলবেন না? আপনি একটা তদন্ত শেষ হওয়ার আগেই মহাসচিবকে সরিয়ে দেবেন, মহাসচিবকে সাসপেন্ড করবেন, তার কোনো চিঠি দেবেন না?
ওই মদন কালকে বলেছিল না, আমি যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তারও কোনো চিঠি নেই, আবার আমি চলে যাচ্ছি পদত্যাগ করছি তারও কোনো চিঠি নেই, সবই মুখে মুখে। আমি বলছি দিদি শুড রিয়ালাইজ, আমি নেত্রীকে বলবো এখনো সময় আছে আত্মসমীক্ষা করার। সেই সমীক্ষা না করে শুধুমাত্র একজন বাঁচান না, আপনি ওকে বাঁচান, যেভাবে বাঁচাতে পারেন বাঁচান, বাঁচিয়ে তো আসছেন, কিন্তু অন্যদের মেরে কেন? অন্যরা এই কেন ফিলিংসটা থাকবে যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমার তো চূড়ান্ত ফিলিংস যে আমাকে অকারণে 4 বছর জেলে থাকতে হয়েছে। আমার কি এসে যায়? আমি ওই সংস্থার সঙ্গে কি যুক্ত ছিলাম নাকি? নাকি আমার একটা ভাইপো ভাগ্নে আমি চাকরি দিয়েছি, দেখার তো। চিরজীবন আমি মানব সম্পদ উন্নয়নে কাজ করে এলাম, কোনোদিন বদনাম হলো না, আর এখন আমার এসে বদনাম হবে? আমি বলছি যে তৃণমূল করতে গেলে যদি অভিষেককে সেলাম মারতে হয়, সে তৃণমূল উঠে যাবে, থাকবে না।